জুলাই অভ্যুত্থান জামায়াতের রাজনীতির জন্য একটা নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরি করেছে। আমরা যেটা দেখছি যে জামাত তার ২ দশকের ট্রমা কাটিয়ে উঠেছে অনেকটা, এবং দলটি বেশ সক্রিয় ভূমিকা রাখছে। অনেকে অবশ্য বলে থাকেন যে বর্তমান সরকারের সঙ্গে জামায়াতের এক ধরনের সুসম্পর্ক রয়েছে। সেটা হয়তো খানিকটা সত্য হতে পারে, তবে আমরা যেটা দেখছি যে জামায়াতের যেটা প্রধান দুটা দাবি, যে তাদের নিবন্ধন ফিরে পাওয়া এবং তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, এই দুই দাবি জামাত এখনো পূরণ করতে পারেনি। ৫ই আগস্টের পর বাংলাদেশে যে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, আমরা দেখছি যে সেটা শুরুতে বিএনপির সঙ্গে জামাতের এক ধরনের দ্বন্দ্ব এবং দূরত্ব তৈরি হয়। জামাত প্রধানত বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি এ ধরনের অভিযোগ করতে থাকে জামাতের কিছু কিছু নেতা, আর বিএনপির পক্ষ থেকে সেই পুরনো কার্ডটি আবার সামনে আনা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে জামাতের যে ভূমিকা, সেই বিষয়টি বিএনপির অনেক নেতা আবার সামনে নিয়ে আসেন, এবং আমরা দেখি এ নিয়ে বেশ একটা দূরত্ব বা সংবেদনশীল পরিবেশ তৈরি হয়। পরবর্তীকালে অবশ্য সম্প্রতি লন্ডনে জামাত এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের যে বৈঠক হয়, তারপর পরিস্থিতি কিছুটা পাল্টে যায়। অন্তত জামাত বিএনপির যারা নেতা, কেন্দ্রীয় নেতা, তারা কিন্তু এখন একে অন্যের বিরুদ্ধে ওইভাবে বক্তব্য রাখছেন না, যদিও তাদের অনলাইন সমর্থকরা এখনো নানা রকম বিবাদে লিপ্ত। এই যেটা বলছিলাম যে জামাত একটা অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকার পরও সম্প্রতি জামাতকে নিয়ে বেশ কিছু বিতর্ক বা আলোচনা হচ্ছে। একটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে জামাতের একটা অনুষ্ঠানে কালবেলা সম্পাদক এবং পূজা উদযাপন কমিটির নেতা সন্তোষ শর্মার অংশগ্রহণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ বিতর্ক চলছে। জামাতের রাজনীতির একটা দুর্বলতা হচ্ছে, জামাতের যখন কখনো তীব্র সমালোচনা হয় বা তাদের কিছুটা সমর্থক হিসেবে পরিচিত ব্যক্তিরা যখন তাদের সমালোচনা করেন, তখন জামাত ওই চাপটা নিতে পারে না, তারা নুয়ে পড়ে আর কি। ক্রিকেটে হয় এমন, সাউথ আফ্রিকা যেমন হয়, খুব চাপের ম্যাচ যখন আসে নুয়ে পড়ে। জামাতের ক্ষেত্রে যেটা জামাতের কোনো নেতা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে পূজা উদযাপন কমিটির নেতা হিসেবে সন্তোষ শর্মাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এখন এই প্রেক্ষাপটে জামাতের ব্যাখ্যাটা আসলে সেখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু আপনি দেখবেন যে জামাত নেতারা বা তাদের কর্মীরা এ নিয়ে নানা রকম কথাবার্তা বলবেন এবং পরিস্থিতিটা আরো গোলাটে করবেন। ২ নম্বর যে বিষয়টি আমি বলতে চাই যে প্রায় ২ দশকের টুকটাক সাংবাদিকতার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে বাংলাদেশে যদি একটি রাজনৈতিক দলের সঙ্গে ভারত কোনো সমঝোতা না চায়, সেই দলটির নাম হচ্ছে জামাত। আপনারা খেয়াল করে থাকবেন যে সম্প্রতি বিবিসি বাংলা বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিজেপির একজন এমপির বক্তব্য আছে, কোনো রাগ ডাক ছাড়া খোলামেলা তিনি যেটা বলছেন যে বিএনপি যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হয়, তাহলে বিএনপিকে কি করতে হবে? জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে। তাহলে জামাতের ব্যাপারে এখন পর্যন্ত ভারত যে কি পরিমাণ হার্ডলাইনে আছে, এই স্টেটমেন্ট সেটা পরিষ্কার করে দেয়। এবং এই প্রেক্ষাপটে জামাতের সঙ্গে ভারতের এখন অন্তত এই মুহূর্তে বা কয়েক বছরের সুসম্পর্ক স্থাপিত হবে, এরকম কোনো সম্ভাবনা আসলে খুবই কম দেখা যায়। আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে জামাত নেতারা কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমরা যেটা দেখেছি যে জামাতের যে শীর্ষ নেতৃত্ব, তাদের প্রায় প্রত্যেকেরই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এবং নানা গুজব ছিল, গুঞ্জন ছিল, আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত জামাতের সঙ্গে তৎকালীন শাসক গোষ্ঠীর বা যারা এখানে বিগ প্লেয়ার ছিল, কোনো প্রতিবেশী রাষ্ট্র, কারো কিন্তু কোনো সমঝোতা হয়নি। সমঝোতা হলে তো তাদের নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হতো না। জুলাই অভ্যুত্থানের পর যেটা বলেছি যে একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, অনেকেই বলছেন যে বাংলাদেশ পন্থীদের এখন ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে হবে। কিন্তু মুক্তিযুদ্ধ তো আসলে সবসময় একটা বড় ইস্যু, এবং বাংলাদেশ যতদিন থাকবে এটা একটা বড় ইস্যু হিসেবে থেকেই যাবে।
জামাতের যে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা সেই ব্যাপারে কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ নিয়ে জামাতের ভেতরে বাইরে বহু বছর ধরে আলোচনা আছে। এবং আমরা জানি যে এরই এক ধরনের হতাশা থেকে, এই প্রেক্ষাপটেরই এক ধরনের হতাশা থেকে জামাত ছেড়ে দেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আমি যেটা জানি যে জামাতের অভ্যন্তরে এই যে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা বা অবস্থান স্পষ্ট করা নিয়ে এখনো আলোচনা চলছে, এবং দলটি এ ব্যাপারে এক ধরনের, দলটির কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ এ ব্যাপারে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তারা যেটা অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের দুটো সিদ্ধান্তের, একটা হচ্ছে জামাত নিবন্ধন ফিরে পায় কিনা, আরেকটা হলো এটি মাজহারুল ইসলামের মুক্তি। এরপর হয়তো এই প্রশ্নে জামাত খোলামেলা কোনো বিবৃতি দিতে পারে বা সংবাদ সম্মেলন করতে পারে, কিন্তু এ তো আসলে বিতর্ক শেষ হয়ে যাবে, সেই সম্ভাবনা কতটুকু সে নিয়ে প্রশ্ন আছে। জামাতেরও অনেকে মনে করেন যে এটা বললেই যে বিতর্ক শেষ হবে তা না, বরং বিতর্ক আরো বাড়তেও পারে। সে যাই হোক, রাজনীতিতে আপনি যখন রাজনীতি করবেন, রাজনীতিতে থাকবেন, তখন কখনো কখনো সাহসী সিদ্ধান্ত নিতে হয়, এবং এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেও যে খুব ক্ষতি হবে তা মনে হয় না। যেটা বলছিলাম যে জামাতের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার বিষয়টি, যখনই তাদের কারোর সঙ্গে কোনো বিভেদ হয়, বিতর্ক হয়, তারা সেটা সামনে নিয়ে আসে। যেটা বিএনপি এনেছে 5ই আগস্টের পর, যে কার্ড আওয়ামী লীগ খেলেছে 15 বছর বা আরো বেশি সময়, এবং এই কার্ড ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার লঙ্ঘনের একটা চেষ্টা আমরা দেখেছি। সর্বশেষ আমরা দেখলাম যে জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেনও জামাতের মুক্তিযুদ্ধকালীন বিরোধিতার বিষয়টি সামনে নিয়ে এসেছেন। সুতরাং এই ইস্যুটা আসলে জামাতকে দীর্ঘদিনই তাড়া করে ফিরবে। আরেকটা ইস্যু যেটা ভারত বিরোধিতা, যেটা আমি আগেই বলেছি যে জামাতের সঙ্গে ভারতের সুসম্পর্ক হবে বা কোনো সখ্যতা হবে, সে সম্ভাবনা আসলে খুবই জিরো বলতে পারেন আপনি। তবে হ্যাঁ, এটা একটা বিষয় কিন্তু আছে যে দিল্লি বিরোধিতা এবং ভারত বিরোধিতা আলাদা করতে হবে। আপনি কথায় কথায় ভারত বিরোধিতা করারও মানে নেই। আপনি দিল্লির সেই শাসক গোষ্ঠী কিংবা ভারতের সেই ফোর্স, মহিক রঞ্জন, শুভেন্দু অধিকারী, এদের বিরোধিতা করতে পারেন, যারা বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ টিকিয়ে রাখতে চায়, যারা বাংলাদেশকে একটা মানে তারা দাদা, এরকম একটা দাদাগিরি করতে চায়। কিন্তু ভারতের অনেক জনগণ তো আছে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সমবেতী। আমরা যেটা দেখেছি যে জুলাই আন্দোলনের সময় ভারতের অনেক জায়গায় কিন্তু মিছিল হয়েছে। সেই মানুষ, তাদের সঙ্গে তো আমার আপনার কোনো শত্রুতা নেই, এবং আপনি চাইলেও তো একটা প্রতিবেশী পাল্টাতে পারবেন না। সুতরাং ভারতের জনগণের সঙ্গে সুসম্পর্ক রাখতেই হবে, এবং এই মুখস্থ ভারত বিরোধিতা না করে ভারতের যে আধিপত্যবাদ সেটার বিরোধিতা করতে হবে। তো আমরা যেটা দেখছি যে জামাত একটা নতুন ধরনের, খুব বড় চাপ না হলেও কিছুটা চাপে পড়েছে। এখন দলটি সেটা কিভাবে কাটিয়ে ওঠে এবং আগামী নির্বাচন পর্যন্ত বিতর্কিত ইস্যুগুলো এড়িয়ে জামাত কিভাবে এগিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।